যে দেশে আমাদের পূর্বকথিত রাজা ও সন্ন্যাসী আসিয়াছেন, সেই দেশে রাজকন্যার এইরূপ স্বয়ম্বর সভা হইতেছিল। এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন। ঘোষিত হইয়াছিল যে রাজার মৃত্যুর পর রাজকন্যায় রাজ্য লাভ করিবেন। এই রাজকন্যার ইচ্ছা ছিল সর্বাপেক্ষা সুপুরুষকে বিবাহ করেন, কিন্তু তার মনের মতন সুপুরুষ পাওয়া যাইতেছিল না। অনেকবার এইরূপ স্বয়ম্বর সভা আহুত হয়, তথাপি রাজকন্যা কাউকে মনোনীত করিতে পারেন নাই। এই স্বয়ম্বর সভায় সর্বাপেক্ষা বৃহৎ হইয়াছিল। এই সভায় পূর্ববার অপেক্ষা অধিকতর লোক সমবেত হইয়াছিল, এবং এই সভার দৃশ্য অতি চমৎকার ও অদ্ভুত হইয়াছিল। সিংহাসনে সমাসীনা রাজকন্যা সভায় প্রবেশ করলেন, এবং বাহকগণ তাহাকে সভার মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে লইয়া যাইতে লাগিল। রাজকন্যা কাহারও দিকে ভূক্ষেপ করলেন না। এবারেও স্বয়ম্বর সভা পূর্ববারের মতন ব্যর্থ হইবে ভাবিয়া সকলে নিরুৎসাহ হইতে লাগিল। এমন সময় এক যুবা সন্ন্যাসী সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তার রূপের প্রভা দেখিয়া বোধ হইল যেন স্বয়ং সূর্যদেব আকাশ মার্গ ছাড়িয়া ধরাতলে অবতীর্ণ হইয়াছেন, এবং সবার এক কোণে দাঁড়াইয়া দেখিতেছেন কি হইতেছে। রাজকন্যা সহ সেই সিংহাসন তার নিকটবর্তী হইল। রাজকন্যা সেই পরম রূপবান সন্ন্যাসীকে দেখিবা মাত্র বাহকদিগকে থামিতে বলিয়া সন্ন্যাসীর করদেশে বরমাল্য অর্পণ করিলেন। যুবা সন্ন্যাসী মালা ছড়িয়া ফেলিয়া দিলেন ও বলিতে লাগিলেন, এ কি নির্বুদ্ধিতা! আমি সন্ন্যাসী, আমার পক্ষে বিবাহের অর্থ কি? সেই দেশের রাজা মনে করিলেন লোকটি বোধহয় দরিদ্র, সেই জন্য রাজকন্যাকে বিবাহ করিতে সাহস করিতেছে না। অতএব তিনি বললেন, আমার কন্যার সহিত তুমি এখনই অর্ধেক রাজত্ব পাইবে, এবং আমার মৃত্যুর পর সমগ্র রাজ্য। এই বলিয়া সন্ন্যাসীর গলায় আবার মালা পরাইয়া দিলেন। কি বাজে কথা! আমি বিবাহ করিতে চাই না, তবু এই কি! বলিয়া সন্ন্যাসী পুনরায় মালা ফেলিয়া দিয়া দ্রুতপদে সেই সভা হইতে প্রস্থান করিলেন। এদিকে এই যুবকটির প্রতি রাজকন্যা এতদূর অনুরক্ত হইয়াছিলেন যে তিনি বললেন, হয় আমি ইহাকে বিবাহ করিব, নতুবা মরিব। রাজকন্যা তাকে ফিরাইয়া আনিবার জন্য তার অনুবর্তন করলেন। তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী, যিনি রাজাকে সেখানে আনিয়াছিলেন, বললেন, চলুন রাজা, আমরা এই দুজনেরই অনুগমন করি। এই বলিয়া তারা অনেকটা দূরে দূরে থাকিয়া তাদের পেছনে পেছনে চলিতে লাগিলেন। যে সন্ন্যাসী রাজকুমারীর পানি গ্রহণে অসম্মত হইয়াছিলেন, তিনি রাজধানী হইতে বাহির হইয়া কয়েক ক্রোশ গ্রামের মধ্য দিয়া চলিতে চলিতে এক বনে প্রবেশ করলেন। রাজকন্যা তার অনুগমন করিলেন, অপর দুইজনও তাদের পেছনে পেছনে চললেন। এই যুবা সন্ন্যাসী ওই বনটিকে ভালোভাবেই জানিতেন। উহারা কোথায় কি আঁকাবাঁকা পথ আছে সব জানিতেন। সন্ধ্যা সমাগমে হঠাৎ তিনি এইরূপ একটি জটিল পথে প্রবেশ করিয়া একেবারে অন্তর্হিত হইলেন। রাজকন্যা তাহার আর কোনো সন্ধান পাইলেন না। অনেকক্ষণ ধরিয়া তাহাকে খুঁজিয়া তিনি একটি বৃক্ষতলে বসিয়া কাঁদিতে লাগিলেন, কারণ তিনি সেই বন হইতে বাইরে আসিবার পথ জানিতেন না। তখন সেই রাজাও অপর সন্ন্যাসী তার নিকট আসিয়া বললেন, কাঁদিও না, আমরা তোমাকে এই বনের বাইরে যাইবার পথ দেখাইয়া দেব, কিন্তু এখন অন্ধকার যেরূপ গাঢ়, তাহাতে পথ বাহির করা কঠিন। এই একটা বড় গাছ রইয়াছে, এসো আজ আমরা ইহার তলায় বিশ্রাম করি, প্রভাতেই তোমাকে বাহির হইবার পথ দেখাইয়া দেব। সেই গাছে এক পাখির বাসা ছিল। তাহাতে একটি ছোট পাখি, পক্ষিণী ও তাহাদের তিনটি ছোট ছোট শাবক থাকিত। ছোট পাখিটি নিচের দিকে চাইয়া গাছের তলায় তিনজন লোককে দেখিল, এবং পক্ষিণীকে বলিল, দেখো কি করা যায়। আমাদের ঘরে কয়েকজন অতিথি আসিয়াছে, শীতকাল, আর আমাদের নিকট আগুনও নাই। এই বলিয়া সে উড়িয়া গেল, ঠোঁটে করে এক খণ্ড জ্বলন্ত কাঠ লইয়া আসিল, এবং উহা তার অতিথিগণের সম্মুখে ফেলিয়া দিল। তাহারা সেই অগ্নিখণ্ডে কাঠ কোটা দিয়া বেশ আগুন প্রস্তুত করলেন, কিন্তু পাগড়ি তাহাতে তৃপ্ত হইল না। সে তার পত্নীকে বলিল, প্রিয়ে, আমরা কি করি? ইহাদেরকে খাইতে দেবার মতো তো কিছুই আমাদের ঘরে নাই, কিন্তু ইহারা ক্ষুধার্ত, আর আমরা গেরস্থ। ঘরে যে কেউ আসিবে তাকেই খাইতে দেওয়া আমাদের কর্তব্য। আমি নিজে যতদূর পারি করিব, ইহাদেরকে আমি আমার শরীরটাই দেব। এই বলিয়া সে উড়িয়া গিয়া বেগে সেই অগ্নির মধ্যে পড়িল ও মরিয়া গেল। অতিথিরা তাহাকে পড়িতে দেখিলেন এবং তাকে বাঁচাইবার যথাসাধ্য চেষ্টা করলেন, কিন্তু সে এত দ্রুত আসিয়া আগুনে পড়িল, তাহারা বাঁচাইতে পারলেন না। পক্ষিণী তার স্বামীর কার্য দেখিয়া মনে মনে বলল, এরা তিনজন রইয়াছেন, তাহাদের খাইবার জন্য মাত্র একটি ছোট পাখি, ইহা যথেষ্ট নয়। স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হইতে না দেওয়া, অতএব আমার শরীরও ইহাদের জন্য উৎসর্গ করি। এই বলিয়া সেও আগুনে ঝাঁপ দিল এবং পুড়িয়া মরিয়া গেল। শাবক তিনটি সবই দেখিল, কিন্তু ইহাতেও তিনজনের পর্যাপ্ত খাদ্য হয় নাই দেখিয়া বলিল, আমাদের পিতামাতা যতদূর সাধ্য করলেন, কিন্তু তাহাও তো যথেষ্ট হইল না। পিতামাতার কার্য সম্পূর্ণ করিতে চেষ্টা করা সন্তানের কর্তব্য, অতএব আমাদের শরীরও এই উদ্দেশ্যে সমর্পিত হইব। এই বলিয়া তাহারা সকলে মিলিয়া অগ্নিতে ঝাঁপ দিল। এই তিন ব্যক্তি যা দেখিলেন তাতে আশ্চর্য হইয়া গেলেন, কিন্তু পাখিগুলোকে খাইতে পারলেন না।
কোনরূপে তাহারা অনাহারে রাত্রি যাপন করলেন। প্রভাত হইলে রাজা ও সন্ন্যাসী সেই রাজকন্যাকে পথ দেখাইয়া দিলেন এবং তিনি তাহার পিতার নিকট ফিরিয়া গেলেন। তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করিয়া বললেন, রাজন, দেখিলেন তো, নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড়। যদি সংসারে থাকিতে চান তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে পরার্থে নিজেকে উৎসর্গ করিবার জন্য প্রস্তুত হইয়া থাকুন। আর যদি সংসার ত্যাগ করিতে চান তবে ওই যুবকের মতো হইন, যার পক্ষে পরমা সুন্দরী যুবতী ও রাজ্য অতি তুচ্ছ মনে হইয়াছিল। যদি গৃহস্থ হইতে চান তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করিতে প্রস্তুত থাকুন। আর যদি আপনি ত্যাগের জীবনই বাছিয়া নেন তবে সৌন্দর্য, ঐশ্বর্য, ক্ষমতার দিকে মোটেই দৃষ্টিপাত করিবেন না। প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বড়, কিন্তু একজনের যা কর্তব্য তা অপরজনের কর্তব্য নয়।